বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি ঐতিহাসিক মাইলস্টোন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই সিরিজ জয়। তার সাথে সাথে এই সিরিজের ডিসকাশন করতে চলে এলাম আমরা। টিম বাঘেরহাট্টা থেকে আছি আমি রাকিবুল হক, সামিন জারিফ, এবং আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় নিয়ন অ্যান্ড অন থেকে শিহাব হাসান নিয়ন। তো ডিসকাশনটা শুরু করা যাক আমাদের স্পেশাল গেস্টের সাথে সাথে। তো নিয়ন ভাই, এই জিনিসটা, এই সিরিজটা নিয়ে কিছু বলার আগে প্রথমে এটা বলে রাখা ভালো যে এন্ড অফ জানুয়ারি থেকে বাংলাদেশ কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিততে সফল হয়নি। এই সিরিজের আগ পর্যন্ত বেশ কিছু ম্যাচ তিনটা ফরম্যাটে খেলে ফেলার পরও জিততে সফল হয়নি। তো ওই পার্সপেক্টিভে চিন্তা করলে কতটা ইম্পর্টেন্ট ছিল এই সিরিজটা বা এই সিরিজের জয়টা? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে এর আগে আমাদের যে তিনটা ওডিআই ছিল, ওই তিনটা ওডিআই তো নিউজিল্যান্ডে ছিল, রাইট? সো ওইটা ডিফিকাল্ট ছিল অবশ্যই, এবং ওইটার পরে আমার কাছে মনে হয় টিম মোরাল হাই করার জন্য আমাদের এই সিরিজটা জিতাই লাগতো। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে 3-0 জিতলে সবচেয়ে ভালো হইতো, কারণ 3-0 জিতা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আপনি যদি শ্রীলঙ্কার এই ইয়াং টিমের এগেইনস্টে হেরে যাইতেন, আপনার টিম মোরাল হাই করতে আবার খুবই টাইম লেগে যাইতো কিন্তু। আমার কাছে মনে হয় ওই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আমরা তিনটা ম্যাচ জিততে পারিনি, তারপরে যে আমরা সিরিজটা জিততে পারছি, অ্যান্ড এই সিরিজ জেতার সাথে সাথে কিন্তু এটা নিয়ে মনে হয় পরে আরো আমরা অনেক আলোচনা করব। সিরিজ জেতার সাথে সাথে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আপনার ওই যে সুপার লিগে 1 নম্বরে চলে আসছি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা শ্রীলঙ্কার সাথে প্রথম বাইল্যাটারাল ওডিআই সিরিজ উইন। তো আমার কাছে মনে হয় ইটস আ হিউজ থিং। সো অবশ্যই আমি এটাকে খুবই পজিটিভলি দেখি অবশ্যই। তো সামিন, এখানে যেহেতু নিয়ন ভাই টপিকটা একবার তুললোই, তোমার কাছে একটু আসি। এই এই ইস্যুটা কিছুটা মানে আমাদের জন্য একটু আনফর্চুনেট লাগে, বা এই ইস্যুটা নিয়ে কথা বলতে আমাদের খুব একটা পছন্দ না, বাট আগে শেষ ম্যাচের হারটা নিয়ে একটু কথা বলে নিই। এটা তোমার কাছে কতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এবং তোমার কি মনে হয়েছে যে এটা ইট ওয়াজ জাস্ট ওয়ান ব্যাড গেম, নাকি ডিড ইট জেনুইনলি, মানে ফার্স্ট দুইটা ম্যাচ দেখেও তোমার মনে হচ্ছে যে না, ইট হ্যাড সাইনস অফ আ পোটেনশিয়াল ফিউচার ফেলিয়ার? আমার মনে হয় যেটা আপনি বলেছেন পোটেনশিয়াল ফিউচার ফেলিয়ারটা, ওইটাই একটা মানে ফার্স্ট দুইটা ম্যাচ দেখে অমনি কিছু আমি অমন কিছুই মানে কি বলবো আশা করেছি। এন্ড লাস্ট ম্যাচটা আমি বলবো ম্যাচটা আমাদের হারা উচিত হয় না, বিকজ এটা শ্রীলঙ্কার অবভিয়াসলি ইটস নট দেয়ার মেইন টিম, ইটস এ সেকেন্ড স্ট্রিং টিম। আর যেহেতু মোস্টলি শ্রীলঙ্কান ইয়াং প্লেয়ার্স গুলো খেলেছে, আর আমরা মোস্টলি আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার্সদের নিয়ে মাঠে নেমেছি, উই হ্যাড টু উইন ইট বাট উই কুডেন্ট। এটা কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। আর আমার মনে হয় ফার্স্ট ম্যাচ থেকে মুশফিকুর রাহিম ছাড়া কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান আমাদের ব্যাটিং এ অত কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি, মানে ও ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান থেকে আমরা যেটা এক্সপেক্ট করেছি ওটা পাইনি। তো ফার্স্ট দুই ম্যাচও কিন্তু যে আমরা 240-250 রানসের যে স্কোর গুলো করেছি, এটা কিন্তু ওখানেও মুশফিকের অনেক বড় অবদান আছে। এন্ড লাস্ট ম্যাচে কি দেখলাম, মুশফিক একটু রান করতে পারেনি, পুরো ব্যাটিং অর্ডারটা কলাপস করেছে অমনে। আমরা 287 ওয়াজ কোয়াইট আ চেজেবল টোটাল। আমার মনে হয় মানে যদি মানে আমাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওটা যদি আমরা কনসিডার করি, উই হ্যাড টু চেজ ইট, বাট আমরা পারি না। ইট ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় ইয়াং প্লেয়ারদের দে কুডন্ট স্টেপ ইন, এটা অনেক বড় একটা আমাদের জন্য কি বলবো খারাপ সাইন। মুশফিকুর রহিম এবং কিছুটা হলে মাহমুদুল্লাহ রিয়াদ থেকে আমরা একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতে পেরেছি এই সিরিজে মোটামুটি, বাট বাকি ব্যাটসম্যানদের থেকে আমরা সেটা পাচ্ছি না। নিয়ন ভাই, আপনার কি মনে হয় যে এটা কিছুটা ডিফিকাল্ট ব্যাটিং কন্ডিশন ছিল বলে, নাকি ইজ দিস আ বিগার প্রবলেম যে না আসলে আমাদের ইন জেনারেল বেশিরভাগ কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা পাচ্ছি না আমাদের বেশিরভাগ ব্যাটসম্যান থেকে? লাস্ট ম্যাচে স্পেশালি যদি আমি বলি, ডিফিকাল্ট ব্যাটিং কন্ডিশন তো অবশ্যই না। ডিফিকাল্ট ব্যাটিং কন্ডিশন আপনি কিভাবে বলবেন? শ্রীলঙ্কার এই টিম এর আগের দুইটা ওডিআইতেই ব্যাটিং এ প্রচুর পরিমাণে সাফার করছে, এবং তাদের কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপ না, রাইট? ফার্স্ট ওডিআইতে আমরা দেখছি যে হাসারাঙ্গা এসে লাস্ট ফাইট দিতেছে। হাসারাঙ্গার বয়স 23 বছর। সো আমার কাছে মনে হয় যে দ্য প্রবলেম ইজ যে হাসারাঙ্গার মতো প্লেয়ার যদি ওই কমিটমেন্ট, ওই ক্যারেক্টার দেখাইতে পারে যে হ্যাঁ আমরা ম্যাচ হাইরে গেছি বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা হারবো না, তাইলে কেন বাংলাদেশের প্লেয়াররা এই কমিটমেন্ট দেখাইতে পারেনি? আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ দ্য বিগার কনসার্ন, রাইট? কারণ আপনি দেখেন যে ইটস নট অ্যাবাউট যে প্লেয়াররা স্কোর করতেছে না, আমার কাছে মনে হয় এর চেয়ে ইম্পর্টেন্ট যে প্লেয়াররা কি ধরনের ক্যারেক্টার শো করছে।
আপনার মোসাদ্দেক হোসেন যখন ভালো ব্যাটিং করতেছে আমরা সবাই ভাবতেছি যে ওকে ঠিক আছে আজকে এই ম্যাচ আমরা হারিয়ে গেলেও মোসাদ্দেক হোসেনের যদি একটা 100 আসে ইট উইল বি আ গুড সাইন যে নতুন প্লেয়াররাও আপনার স্টেপ ইন করতেছে, রাইট? সাপোজ যখন 2019 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের সাথে লিটন দাসের একটা পার্টনারশিপ হইলো এবং 94 করলো লিটন দাস, ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট কিন্তু যে ও আচ্ছা নতুন প্লেয়াররাও তাইলে স্টেপ ইন করতেছে, ইয়াং প্লেয়াররাও হচ্ছে ক্রুশাল মোমেন্টে ক্রুশাল ইনিংস খেলতেছে। আমার কাছে মনে হয় যে ওইটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ল্যাকিং। মোসাদ্দেক হোসেন রিভার্স খেলতে গেল, মানে কি দরকার আপনার তখন? হ্যাঁ মানে ট্রু, যদি ওইটা লাগে যেত তাহলে আমরা হয়তো ওইটাকেও বলতাম যে বাহ ব্রেভ শট, বাট যেহেতু লাগে নাই এখন আমরা এটাই বলবো যে বস রিভার্স খেলার কোনো দরকার ছিল না ওই মোমেন্টে। আপনি আফিফ হোসেনের কথা চিন্তা করেন, মানে সে যখন সেট হইলো ওই সুইপটা খেলার কি দরকার ছিল? মানে মানে প্রবলেমটা তো এইটাই। মেহেদী হাসান মিরাজ 4 নাম্বার বলে সে হচ্ছে আপনার এইরকম একটা, সে জানে কিন্তু যে এরকম প্রচুর বাউন্সিং বল দিচ্ছে, তারপরে সে বলটা একদম টাইমিং না করে পুল করতে গেল, কি দরকার ছিল? আমার কাছে মানে দ্যাট ইজ দ্য প্রবলেম, রাইট? যে আমাদের নতুন প্লেয়াররা ওই কমিটমেন্টটা দেখাইতে পারতেছে না, ওই ক্যারেক্টারটা দেখাইতে পারতেছে না। টাফ ব্যাটিং কন্ডিশন এটাকে কোনোভাবেই আমার কাছে মনে হয় এইটার মাধ্যমে জাস্টিফাই করা যাবে না যে আমরা খুবই পোরলি ব্যাটিং করছি, রাইট? আপনি যে পয়েন্টটা রেজ করলেন এটা আমার মনে হয় যেটা খুবই ভ্যালিড পয়েন্ট, এই পোর শট সিলেকশনটা। বিকজ ইভেন আমরা মাহমুদুল্লাহ রিয়াদের থেকেও দেখেছি সে একটা স্কুপ শট খেলতে যা আউট হলো লাস্ট। অবশ্য বাই দেন বলা যায় যে ম্যাচটা হয়তো শেষ, বাট স্কুপ শটটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ন্যাচারাল শট না, সে কিন্তু একটা ফ্যান্টাস্টিক স্ট্রোক মেকার, বাট এটা তার ন্যাচারাল শট না। সো প্লেয়ার্স লাইক মোসাদ্দেক প্লেইং এ রিভার্স সুইপ, যেটা মানে যেটাকে আমরা মুশফিককে অনেক এর আগে হয়তো অনেক ক্রিটিসাইজ করে থাকতাম এই শটটার জন্য, বাট অ্যাটলিস্ট মুশফিকুর রহিমের ওইটা একটা ন্যাচারাল শট, মোসাদ্দেকের জন্য তো সেটাও না। তো সে এই শটে আউট হবে এটা খুব একটা জাস্টিফাইড না। আপনি একটা খুবই ভালো পয়েন্ট রেজ করেছেন। জাস্ট এই ব্যাটিং এর প্রসঙ্গটাই আপনাকে আরেকটা জাস্ট ফলো আপ কোয়েশ্চেন করতে চাই। ব্যাটিং অর্ডারটা গোয়িং আহেড, ব্যাটিং অর্ডারটা কি আপনি এরকমই দেখতে চাচ্ছেন নাকি ব্যাটিং অর্ডারে কোনো মেজর চেঞ্জ মনে করেন যে দরকার? আচ্ছা আমার কাছে দেখেন এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন, এই জায়গায় কেউ মন খারাপ করেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় যে তামিম ইকবালের সাথে লং টার্ম একজনকে চিন্তা করতে হবে। মানে এটা জাস্ট একটা সিরিজ দুইটা সিরিজ স্কোয়াডের বাইরে থেকে নাইম শেখকে নিয়ে আসবো এভাবে হবে না জিনিসটা, ওকে? এবং আমাদেরও ধৈর্য ধরতে হবে। যদি আপনারা লিটন কুমার দাসকেই চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় 2-3 সিরিজ লিটন কুমার দাসকেই খেলাইতে হবে। এখন মানুষের কেন মানুষজন চাইতে আছে, বিকজ 2021-এ লিটন কুমার দাসের পারফরমেন্স হরিবল, ঠিক আছে? সো আপনি মানুষজন চাচ্ছে না যে সে আরো খেলবে, বাট আপনি যদি নাইম শেখকেও চিন্তা করেন, নাইম শেখকে আপনি খেলান। আপনি যদি সৌম্য সরকারকে চিন্তা করেন আপনি তাকে খেলান, কিন্তু আমার কাছে মনে হয় লং টার্ম প্ল্যানিং করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক, সো ওপেনিং পার্টনার তামিম ইকবালের সাথে কে থাকবেন এটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত, এবং তাকে দিয়ে আমার কাছে মনে হয় প্ল্যানিং তো অনেকভাবে হইতে পারে। তাকে দিয়ে যেন প্রচুর ডোমেস্টিক ম্যাচ খেলানো হয়, তাকে যেন রেগুলার হচ্ছে আপনার নার্চারিং এর ভিতরে রাখা হয়, সেটা চিন্তা করতে হবে অবশ্যই। এরপর আমার কাছে যেটা মনে হয় যে চিন্তা করতে হবে যে আপনার আমাদের যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা, ঠিক আছে, এদের মানে আপনার এদের জায়গায় অন্য কারা কারা কাজে দিতে পারে। ধরেন আপনার মানে রাব্বি বসকে আমরা কেন ইউজ করতেছি না এখন পর্যন্ত? প্রত্যেক স্কোয়াডে তাকে রাখা হইতেছে, তারপর হচ্ছে সে টিমে ডাক পায় না কেন? আমরা তো একবার ইউজ করে দেখতে পারি। যদি সবাই হচ্ছে পরপর ম্যাচে 0-0 রান করে, আরেকটা 0 আসলো না বলে, কিন্তু একজন প্লেয়ারকে আমরা টেস্টই করতেছি না, রাইট? আমার কাছে মনে হয় দিস ইজ দ্য প্রবলেম। এটার কারণেই কিন্তু আমরা প্রচুর ডিপেন্ডেন্ট আপনার এখনো আমাদের ওই টপ 4 এর উপরে আর কি। তো আমার কাছে মনে হয় সেটা তো সব বেশি দিন কাজ করবে না। এটার কারণ হচ্ছে যে তাদেরও তো ফিটনেসটা ধরে রাখা লাগবে, অলসো বয়সের কাছে সবাই হার মানতে হবে, রাইট? তো আমার কাছে মনে হয় ব্যাটিং লাইন আপটা নিয়ে একটু বড় ধরনের পরিকল্পনা থাকা দরকার, কারণ এবারের প্রথম 2টা ওডিআইতে আমরা তারপরে দেখছি যে বোলিং মোটামুটি ঠিক আছে। ইটস বিকজ মোস্তাফিজুর রহমান আবার নিজের আপনার সুইং এ ব্যাক করতেছে, আপনার তাসকিন আহমেদ ওইদিকে প্রচুর হার্ড ওয়ার্ক করতেছে, মেহেদী হাসান মিরাজ যদি দেশে ক্রিকেট হয় তাহলে তিনি অনেক ভালো খেলতেছেন। তো আমার কাছে মনে হয় বোলিংটা মোটামুটি আমরা সর্টেড বলতে পারি, ওয়ার্ল্ড ক্লাস বোলিং না বাট সর্টেড বলতে পারি যে ওকে ঠিক আছে কাপ চালায় নেওয়া যাবে। বাট ব্যাটিং আমার কাছে মনে হয় এখন ইটস আ মেস। সো এটাকে কেমনে আমরা ঠিক করব, অবশ্যই লং টার্ম এটাতে থিঙ্কিং দরকার আর কি। যাচ্ছে ইয়াসির আলী রাব্বির পয়েন্টটা ফ্যান্টাস্টিক, যেরকম আমরা আগেও এই বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম নিউজিল্যান্ড ট্যুরের আগেও ইনফ্যাক্ট, যে ইয়াসির আলী রাব্বি কিন্তু পেসের এগেনস্টে ফ্যান্টাস্টিক প্লেয়ার, সে ব্যাকফুটে কিন্তু খুব ভালো শট কিছু শট খেলতে পারে, স্পিনও ভালো খেলে, কিন্তু পেসের এগেনস্টে সে খুবই স্ট্রং। তারপরও তাকে নিউজিল্যান্ড ট্যুরে কনসিডারই করা হলো না, এটা কিছুটা আজব লাগলো আমাদের সবার কাছে। মজার জিনিস কি জানেন বস, সেটা হচ্ছে যে শিওর ইয়াসির আলী রাব্বিকে দিয়ে এমন একটা ম্যাচ খেলানো হবে যেটা মারাত্মক প্রেসার, এটা আমি টোটালি এগ্রি করি, টোটালি। মানে ধরে এবং তারপর সে ওই জায়গায় কোল্যাপস করবে, ঠিক আছে? এমন একটা সিরিজ ধরেন অস্ট্রেলিয়ার এগেইনস্টে সিরিজে হঠাৎ করে দিয়ে দিবে, ঠিক আছে? এই যে ধরেন এই যে সামনে জিম্বাবুয়ের সিরিজ হওয়ার কথা,
আমার কথা হচ্ছে এরকম একটা প্লেয়ারকে একটু বুঝতে দেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ভালোভাবে বুঝতে দেন। তো একটা নর্মাল যখন সিরিজ হচ্ছে তখন এরকম সব মেজর চেঞ্জ না এনে টিমে দুই একজনকে আস্তে আস্তে ইনকর্পোরেট করান। দেখা যাবে ইয়াসির আলী রাব্বিকে হঠাৎ করে এশিয়া কাপের ফাইনালে খেলাই দিচ্ছে, মানে তাইলে তো সে খারাপ খেলবে, এটা খুব স্বাভাবিক। মানে ওই জায়গায় বড় বড় প্লেয়াররা পারফর্ম করতে পারে না, একটা নিউ কামার এসে কিভাবে পারফর্ম করবে? তো আমার কাছে মানে এইটা নিয়ে আমরা সবাই এগ্রি করি যে ওই লং টার্ম চিন্তাটা থাকা দরকার। ওইটা না হইলে আমরা উই আর গোয়িং নোওয়্যার। এটা আমরা অনেকটা মাহিদির কেসেও দেখেছি, তাকে আমরা নিউজিল্যান্ডের মতো ডিফিকাল্ট কন্ডিশনে ওডিআই ডেবিউ দেওয়া হলো, আর তারপর তাকে হোমে একটা ম্যাচও দেওয়া হলো না। হোমে খেলানো হয় নাই, হোমে খেলানো হয় নাই, ফেভার পাইতো ওখানে আসে এক্স্যাক্টলি খেলা হয় না। যে জায়গায় হচ্ছে বল স্পিন করতেছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজের বল স্পিন করতেছিল, সেই জায়গায় শেখ মাহিদিকে খেলানো হয়নি। তো সামিন, এখানে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, যেহেতু নিয়ন ভাই আরেকটা ফ্যান্টাস্টিক পয়েন্ট তুলে এনেছিল ওপেনারদের ব্যাপারে, যে আমাদের কোনো অ্যাকচুয়ালি তামিম ইকবালকে পার্টনার দেওয়ার মতো আমরা কোনো লং টার্ম ওপেনার খুঁজে পাচ্ছি না। সো এরকম কেউ আছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব মিলায়, এরকম কাউকে তুমি দেখছো যাকে তুমি একটা লং টার্ম, একটা দীর্ঘ সময়ের জন্য জেনুইনলি তুমি ট্রাই করাতে চাও, সেটা এই সামনের জিম্বাবুয়ে সিরিজ, ইংল্যান্ড সিরিজ সব মিলায়? আমার মনে হয় আমরা তো দেখেছি, আমরা লিটন সম্মুখে কিন্তু অনেক বছর ধরে ওদের অপরচুনিটি দিয়েছি। এখন যেহেতু ওরা পারফর্ম করছে না, নাইম শেখ তো হিজ নট আ ব্যাড অপশন। ও কিন্তু ডিপিএল দেখেন, বিপিএল দেখেন, ডোমেস্টিক যত টুর্নামেন্টস তে আছে ও কিন্তু অনেক ভালো রান করেছে, মানে লিস্টে ও রেকর্ডস গুলো দেখেন, ইট ইজ প্রিটি গুড। তারপর আবার ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার মতন মানে আওয়ে কন্ডিশনসে যে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার সাথে একটা দুর্দান্ত একটা নক ছিল, ওটা নিশ্চয়ই একটা ডিফারেন্ট ফরম্যাট ছিল, বাট ওই কি বলবো, ওই পজিটিভিটিটা তো দেখাতে পেরেছে, রাইট? তো আমার মনে হয় নাইম শেখ ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান। একটু টেকনিক একটু ঝামেলা আছে, বাট আই ফিল মডার্ন ক্রিকেটের টেকনিক থেকেও একটা প্লেয়ারের মেন্টালিটি, ও মানে কেমনে কি বলবো, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে কেমনে একসেপ্ট করে নিচ্ছে, কেমনে ওর মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে কেমনে খেলছে, ইটস প্রিটি মানে ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় নাইম শেখ ক্যান বি আ রিয়েলি গুড অপশন। ওকে এই এক ম্যাচ দিয়ে জাজ করা উচিত না, বিকজ আমি যতটুকু দেখেছি ডোমেস্টিকে বা ইন্ডিয়া ওর যা খেলা দেখেছি, বা ইভেন নিউজিল্যান্ডে টি-20 গেমস গুলো যেমন খেলেছে, আই ফিল ওডিআইতে হি ক্যান বি আ গুড অপশন। আর যেহেতু অন্য ব্যাটসম্যানরা প্রিটি ইনকনসিস্টেন্ট, তো ওকে চান্স দিতে আমি কোনো কি বলবো খারাপ কিছু দেখি না। আর ব্যাটিং নিয়ে তো কিছু কথা হলো, এখন একটু বোলিং এর দিকে আসতে চাই। তো নিয়ন ভাই, আপনার চ্যানেল থেকে, আপনার পেজ থেকে আপনি একটা জিনিস পোস্ট করেছিলেন, সেটা হচ্ছে যে মিরাজ কতটা নাম্বার 2 পজিশনটা ডিজার্ভ করে কি করে না, এটা নিয়ে কথা বলার আমরা কেউ না, বিকজ সে একটা সার্টেন পারফরমেন্স দিয়ে ওখানে উঠে এসেছে। বাট তারপরেও আমরা তো এটাও জানি যে হি স্টিল ভেরি ইয়াং, হি স্টিল মডারেটলি এক্সপিরিয়েন্সড ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো এই পজিশনটা, এই র্যাঙ্কিংটা কি তার জন্য একটু এক্সট্রা প্রেশার হয়ে দাঁড়াতে পারে? প্রেশার অবশ্যই হইতে পারে, বাট আপনি যদি ধরেন সাকিব আল হাসান কিন্তু খুব ইয়াং বয়স থেকেই নাম্বার 1 অলরাউন্ডারের তকমাটা পাইছেন, সেটাকে হ্যান্ডেল করতে পারছে। আপনি যদি মেহেদী, মানে আমার কাছে উল্টা মনে হয় যে আপনি যদি এরকম আর্লি স্টেজে রিকগনিশন পায়ে যান, তখন ওইটা আপনাকে আরো পুশ করে বেটার পারফর্ম করার জন্য। এখন ওইটার পরে যদি আপনি ফ্ল্যামবয়েন্ট হয়ে যান, তাহলে ওইটা আপনার সমস্যা। ওই জায়গায় মানে ওইটা এমন না যে তার জন্য আপনাকে র্যাঙ্কিং এর উপরে দেওয়া হবে না, রাইট? তো আমার কাছে কোনো সময় মেহেদী হাসান মিরাজকে দেখে মনে হয় নাই যে হি ইজ ফ্ল্যামবয়েন্ট, অথবা হচ্ছে উনি এইটাকে নিয়ে এইটার দেখে যে হ্যাঁ আমি 2 নম্বরে এসে গেছি, এখন আমি কিছু একটা না। তো ভেরি হাম্বল গাই এন্ড ভেরি ডাউন টু আর্থ, এবং খুবই চমৎকার ভাবে হচ্ছে আপনার টিমের সাথে মিশে, এবং ভেরি হার্ড ওয়ার্কিং, রাইট? তো আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজের জন্য এটা এক্সট্রা প্রেশার না, এই র্যাঙ্কিংটা না। এক্সট্রা প্রেশার হচ্ছে যে যখন একজন প্লেয়ার একটা অ্যাচিভমেন্ট পাওয়ার পরেও আমরা সেইটাকে নিয়েও বিভিন্নভাবে স্ক্রুটিনাইজ করার চেষ্টা করি। দেখেন, আমার আর আপনার কাজ কিন্তু সবসময় প্লেয়ারদের ক্রিটিসাইজ করা না, আমাদেরই আমাদের প্লেয়ারদের আপলিফট করতে হবে যখন তারা ভালো করতেছে, রাইট? তো আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজের বোলিং ওই আগের 2টা ওডিআইয়ের মতো ভালো হয়নি, আপনি সেটা নিয়ে কথা বলেন। এবং আমার কাছে মনে হয় না যে কোনো প্লেয়ারই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মাইন্ড করে। ইটস বিকজ আমরা প্রবাবলি, আপনি টিভিতে ডিশ লাগায় তার খেলাটা দেখতেছেন, আপনি ইন্টারনেটে নিজের ওয়াইফাই খরচ করে তার খেলাটা দেখতেছেন, রাইট? সুতরাং আপনি কিন্তু অডিয়েন্স। ধরেন আই মেক ভিডিওস, যখন আপনি আমার কমেন্টে যদি বলেন যে নিয়ন ভাই এই পয়েন্টটাতে আপনি ভুল বলছেন, আই ক্যান্ট রিপ্লাই ইউ যে হ্যাঁ তাইলে আপনি ভিডিও বানান না। আপনি আমার অডিয়েন্স, আমি আপনার জন্যই ভিডিও বানাই। প্লেয়াররা খেলে হচ্ছে দেশের জন্য এবং আমাদেরকে এন্টারটেইন করার জন্য, রাইট? তো আমার কাছে মনে হয় অডিয়েন্স হিসেবে অবশ্যই আপনার এখানে বলার জায়গা আছে যে বস এই খেলা এই জায়গায় আপনি বেটার করতে পারতেন। বাট দ্য প্রবলেম ইজ এই যে দেখেন, মেহেদী হাসান মিরাজ এক ম্যাচ খারাপ খেলবে এবং মানুষজনের এটার সাথে সাথে মানুষজন ভুলে যাবে। তামিম ইকবালের নামে যা তা উল্টাপাল্টা কথা, ক্যাপ্টেন্সি খারাপ হইছে,
এমন তো না যে বড় বড় এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেনদের কাছ থেকে আমরা বাজে ক্যাপ্টেন্সি দেখি না, ঠিক আছে? এটা কিন্তু হয়। যেরকম 2007 ওয়ার্ল্ড কাপের পরে, টি-20 ওয়ার্ল্ড কাপের পরে মহেন্দ্র সিং ধোনির খুব চমৎকার একটা কথা ছিল যে আজকে আমি যেসব ব্রেভ ডিসিশন নিচ্ছি ওগুলো যদি কাজে না লাগতো তাহলে আপনিই কোয়েশ্চেন করতেন যে কি ফালতু ডিসিশন ছিল এগুলো। একজন ক্যাপ্টেনের এরকম উল্টাপাল্টা জিনিস হবে, তার দাও অনেক সময় কাজে লাগবে, কোন সময় কাজে লাগবে না। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা, স্পেশালি সাবকন্টিনেন্টের প্লেয়াররা যে এক্সট্রা প্রেশারটা ফিল করে, দ্যাট ইজ মানে বেসলেস আপনার মানে ক্রিটিসাইজ অ্যান্ড মানে বেসলেস অ্যাকিউজেশন যে প্লেয়াররা এই কারণে জিততে পারেনি, ওই কারণে জিততে পারেনি। আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য প্রেশার। মিরাজ নিয়ে তো কথা হলোই, সে প্রথম 2 ম্যাচে অসাধারণ বোলিং করেছে, বাট থার্ড ম্যাচে একটু স্ট্রাগল করলো। ওভারঅল মিরাজ বাদে বাকি বোলারদের পারফরমেন্স নিয়ে সামিন তোমার কি ধারণা? মুস্তাফিজ হোক, তাসকিন হোক, মানে স্পেশালি পেসার্স যেহেতু তারা ছিল, সাথে সাকিব আল হাসান হোক, সবার বোলিং পারফরমেন্স নিয়ে ওভারঅল তোমার কি ধারণা? ভাইয়া আই ফিল যে তাসকিন ফার্স্ট ম্যাচে হি ওয়াজ নট, কি বলবো, হি ওয়াজ নট দ্যাট গুড। ওর থেকে যেটা এক্সপেক্ট করেছিলাম ওই পারফরমেন্সটা দেন। বাট আমি বলবো যে সেকেন্ড ম্যাচে সাইফুদ্দিনের যে, কি বলবো, সাইফুদ্দিনের কনকাশনের পর ওকে যে হুট করে ডাকা হয়েছিল, ও কিন্তু আমরা প্রিপেয়ার্ডও ছিল না। তার সত্ত্বেও যেমনি পারফরমেন্সটা দিয়েছে, যেমনি ধরেন 8 ওভারে আগে 27 রান দিল, ইট ওয়াজ প্রিটি গুড। মানে আমি এক্সপেক্ট করি নাই, বিকজ যেহেতু ফার্স্ট ম্যাচ অলরেডি খারাপ করেছে, আমি ভেবেছি সেকেন্ড ম্যাচে ওই কনফিডেন্সটা নাও থাকতে পারে। বাট হঠাৎ করে এসে যে এই পারফরমেন্সটা দিবে, মানে কোয়াইট অ্যাপ্রিসিয়েবল। এবং থার্ড ম্যাচও দেখেছি, মানে দেখা গেছে ওই সেকেন্ড ম্যাচটাতে এক্স্যাক্টলি হি কেপ্ট দ্য মোমেন্টাম, আর এসে 4 উইকেট নিয়ে গেল। সো তাসকিন নিয়ে কি বলবো, হার্ড ওয়ার্ক পেজ অফ, সেটা আমরা তাসকিনের বোলিং দেখেই দেখতে পাচ্ছি। আর সাথে বলবো মুস্তাফিজ আইপিএল এ যে ফর্ম ছিল, অনেকেই কিন্তু ক্রিটিসাইজ করছিল যে নিয়ন ভাই যে বলছিল বেসলেস ক্রিটিসিজম, আইপিএল এ ধরেন অনেকেই বলছিল যে আইপিএল এ ভালো খেলে, ন্যাশনাল টিমে সে ওই আগের মতনই বাজে পারফরমেন্স করবে। বাট হি প্রুভড এভরিওয়ান রাইট রং। মানে ও কিন্তু আইপিএল এর ফর্মটা, মোমেন্টামটা ক্যারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। হুব্বু যে আমরা আইপিএল এ যেমন ওর পারফরমেন্সটা দেখেছি, হুব্বু একই পারফরমেন্স ও ইন্টারন্যাশনালও দিয়েছে। And I feel it was pretty expected from him, and মানে we all know about his potential. So ওকে নিয়ে আর অত কিছু বলারও নাই, মুস্তাফিজ। আর সাথে আমি বলবো মিরাজ অলওয়েজ মিরপুরে ডমিনেট করে। মিরাজ মানে ওকে মানে ওর থেকেও মানে এক্সপেক্টেড আউটকামটি আমরা পেয়েছি। সাথে সাকিব থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, অ্যাটলিস্ট লাস্ট ম্যাচে ভেবেছিলাম ও আরেকটু মানে উইকেট কলামে বা উইকেট টেকিং ওয়াইজ ও আরেকটু বেটার, মানে আরেকটু বেশি উইকেট নিতে পারতো, বা কি বলবো ইকোনমিক্যাল স্পেলটার সাথে যদি কিছু পার্টনারশিপ ব্রেক করতে পারতো, বা মানে চান্সটা কিন্তু ক্রিয়েট করেছিল। কুশাল পেরেরার একটা ক্যাচও ড্রপ হয়েছিল। এছাড়া আমি বলবো সাকিবের বোলিং মানে ইট কুড হ্যাভ বিন বেটার ইন দ্য থার্ড ম্যাচ। ফার্স্ট আর সেকেন্ড ম্যাচে ইট ওয়াজ কোয়াইট গুড। আর এছাড়া মানে এভরিথিং ওয়াজ অলরাইট। এখন বোলিং এর পর বাকি থাকে হচ্ছে আরেকটা ডিমেনশন, যেটা নিয়ে বাংলাদেশের মানে অনেক মিক্সড ফিলিংস থাকে বাংলাদেশের ফ্যান্সদের এক এক সময় এক এক রকম। সেটা হচ্ছে আমাদের ফিল্ডিং। বলা যায় যে ফার্স্ট 2টা ম্যাচে আমরা বেশ ভালো, একদম টপ নচ ফিল্ডিং দেখেছি। তারপর থার্ড ম্যাচে আবার কিছুটা নিউজিল্যান্ড ট্যুরের গ্লিমসেস আবার দেখতে পারলাম। আসলে নিয়ন ভাই, আপনার কি মনে হয় যে ওয়াজ ইট জাস্ট অ্যাগেন ওয়ান ব্যাড গেম থার্ড ম্যাচটাতে, নাকি ফিল্ডিংটা আসলে আমাদের কিছু বেসিক ইমপ্রুভমেন্ট দরকার এখন? দেখেন, আমরা কোনো একটা ক্যাচ ছাড়লেই, আমি যখন কোনো একটা পোস্ট দিই যে ক্যাচ ছেড়ে দিছে, তখন খুব স্বাভাবিক কিছু মানুষ আমার সাথে ডিসএগ্রি করাই লাগবে, কারণ তার তো আবার কমেন্ট সেকশনে স্ট্যান্ড আউট করা লাগবে। সো দেখা যায় বলবে যে ভাই ডিফিকাল্ট চান্স ছিল। বিরাট কোহলির খুব চমৎকার একটা কথা আছে যে আপনার ফিটনেস যদি ভালো হয় তাহলে আপনি 3 সেকেন্ডে যে রান মেক করতেন আপনি সেটা 2 সেকেন্ডে করতে পারবেন, এবং আপনি যদি 2 সেকেন্ডে করতে পারেন তাহলে ডিফিকাল্ট চান্স ইজি চান্স হয়ে যায়। আপনি মানে ব্যাপারটা হয়েছে যে আমরা ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখি, কিন্তু সো এরকম একটা টিম কোনো নাকি ডিফিকাল্ট চান্স নিতে পারবে না। আমি কিন্তু আপনাকে স্টিভ স্মিথের মতো স্পেকট্যাকুলার কোনো ক্যাচ নিতে বলি নাই যে আপনি শূন্যে ভাসবেন, ঠিক আছে? জন্টি রোডসও আমরা কাউকে হইতে বলি নাই, রাইট? আমরা কিন্তু বলি নাই যে যার মতো কোনো ধরনের ক্যাচ ধরে ফেলতে। আমরা কিন্তু এমন ক্যাচের কথা বলতেছি যেগুলো হ্যাঁ ডিফিকাল্ট চান্স, আপনার হাতে সবসময় বল পড়বে না। কুশাল পেরেরার মতো একটা প্লেয়ার, ধরেন আপনার তাকে যদি আউট করতে হয় আপনার কিছু এক্সট্রা এফোর্ট দেখাইতে হবে, ঠিক আছে? ফিল্ডিং আপনার অবশ্যই এরকম কিছু বাউন্ডারি থামায় দিতে হবে, যেটা দেখার পরে প্লেয়ারদের মানে ব্যাটসম্যানদের মাথায় চলে আসবে যে বস যথেষ্ট পরিমাণ হিট করেও তো বাউন্ডারি পাইতেছে না, মোরাল ডাউন হয়ে যাবে, রাইট? একটা ফিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটাই কাজ করে। ধরেন আপনি নিউজিল্যান্ডের এগেইনস্টে যখন তাসকিন আহমেদ ওই চমৎকার ক্যাচটা ধরলো, বাংলাদেশ টিমের কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে।
ফিল্ডিং কিন্তু বেসিক্যালি মোরাল আপ অ্যান্ড ডাউন ফিল্ডিং এর উপর ডিপেন্ড করে। একজন বলার যখন বল করতেছে তার যদি ক্যাচ ছেড়ে দেয়, ওই বলার ভাবতেছে আমি ক্যাচ উঠে লাভ কি যদি প্লেয়াররা ক্যাচ না ধরে, বুঝতে পাই ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমার কাছে মনে হয়। আমার কাছে মানে পুরো ইস্যুটা এটাই। লাস্ট ম্যাচে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বস কেন আমরা ম্যাচটা হারছি, আমার কাছে মনে হয় যে কোনো সময় এনাফ শ্রীলঙ্কা যেই ডেডিকেশনটা দেখাইছে অথবা যে ক্যারেক্টার শো করছে আমরা সেটা করতে পারি না থ্রু আউট দ্য ম্যাচ, এবং আমরা তিনটা যেই সেক্টর তিনটাতেই আউটপ্লেড হয়ে গেছি। শ্রীলঙ্কার কিন্তু আপনার ধরেন নিজের হোম কন্ডিশনের বাইরে যায়, এত গরমের ভিতরে, শ্রীলঙ্কাতেও প্রচুর গরম পড়ে, কিন্তু আমি বলতেছি নিজের হোমের বাইরে যায় আপনার এরকম একটা ম্যাচ খেলা নট ইজি, কিন্তু এরকম একটা সিরিজ খেলা এত কম এক্সপিরিয়েন্স নিয়ে, কিন্তু তারা কিন্তু নিজের পুরো জান দিয়ে দিতেছে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে আমাদের হোমে কেন আমরা এই জান দিতে পারতেছি না, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় প্রবলেম। আপনার ফিল্ডিং এর সময় জাস্ট নিজেকে মানে ধরেন সব জায়গায় হচ্ছে জাম্প করতে থাকতে হবে আর কি, সো দ্যাট আপনি যেন 5টা চান্সের ভিতরে 2টা চান্স যেন আটকায় ফেলতে পারেন। আমার কাছে পুরো ব্যাপারটা এতটাই সিম্পল। এখন অফকোর্স এই টপিকটা আমি কিছুটা লাস্টের জন্য রেখে দিতে চাচ্ছিলাম, বিকজ এটা নিয়ে কথা বলতে হয়তো বেশ কিছু সময় লাগবে। বাট মুশফিকুর রহিম ইজ one of the most dependable batsmen of Bangladesh, one of the most consistent batsmen of Bangladesh, but তার কিন্তু লাস্ট কয়েক মাস একটু খারাপ ফর্ম যাচ্ছিল। এটার জন্য তাকে মানে বিভিন্ন ধরনের ট্রোল হোক ও যেটাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটাই করতে পারে মানুষ, মিম ট্রোল যা ইচ্ছা তা, সে বগুড়ায় যে একটা রানিং প্র্যাকটিস করছিল ওইটা নিয়েও মানুষ কত কিছু বললো, একটা আলাদা ভিডিও বানায় ফেললো ওইটা নিয়ে। দেন অ্যাগেন ইট টার্নস আউট যে শুধু রানিং বিটুইন দ্য উইকেটেই মুশফিক ম্যাচ জিতে দিচ্ছে আমাদেরকে। সো এরকম সিচুয়েশনে মানে আপনাদের দুজনকে এই কোয়েশ্চেনটা করতে চাই একটা, যে what sort of a comment do you have on Mushfiq's mental strength? যেহেতু he was not in a good place mentally, so তার মেন্টাল স্ট্রেংথ নিয়ে আপনারা কি কমেন্ট করতে চান? আচ্ছা, সামিন আগে বলুন, তারপর আমি বলছি। সামিন, মুশফিকের মেন্টাল স্ট্রেংথ আমি বলবো হি ইজ আ ভেরি ডেডিকেটেড ক্রিকেটার, ঠিক আছে? ও ফিটনেস ওয়াইজ দেখেন ও নিজেকে সবসময় ডেভেলপ করতে ট্রাই করে ইন এভরি ওয়েজ। তো আমার মনে হয় কি বলবো মুশফিক নিয়ে ওর ডেডিকেশনটাই হেল্প হিম আ লট। এছাড়া আমি মানে লাইক আই হ্যাভ নো ওয়ার্ডস টু আটার, বা আই ফিল নিয়ন ভাই আমাকে এই পয়েন্টটা একটু বেটার এক্সপ্লেইন করতে পারবে। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল যে হ্যাঁ, মুশফিকুর রহিমের ক্ষেত্রে ম্যাসিভ ট্রলিং যে কারণে হয় যে মানুষজনের একে হচ্ছে ইন্ডিয়ার ওই ইনসিডেন্টটা মনে আছে যখন মুশফিকুর রহিম আর্লি সেলিব্রেট করছে, এইটা একটা। আরেকটা হচ্ছে মুশফিকুর রহিম আপনার উইকেট কিপিং কম্পারেটিভলি মাঝে মাঝে একটু খারাপ করে ফেললেও তিনি হচ্ছেন উইকেট কিপিং ছাড়তে চান না। এইটা নিয়ে মানুষজনের মাথায় একটা বিরাট সমস্যা যে কেন উনি এটা করতেছেন, এবং এইটার কারণে দেখা যায় মাঝে মাঝে আমরা কি হয় যে আমরা হচ্ছে তার ব্যাটিং নিয়েও কথা বলে ফেলি, এবং অন্য জায়গায়ও তখন ট্রলিংটা মাঝে মাঝে চলে যায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে মুশফিকুর রহিম একমাত্র প্লেয়ার যে হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস সবচেয়ে ভালো বাংলাদেশের, ঠিক আছে? খুবই চমৎকার, এবং সে বল যেই জায়গায় যায় সে সাথে সাথেই বুঝতে পারে যে ওকে ঠিক আছে এখানে 1 হবে না 2 হবে, এবং চমৎকার ব্যাটসম্যান। এবং দেখেন এখন মুশকিলটা কি, আপনার 84 রানসের খুব চমৎকার একটা ইনিংস খেলার পরে রিভার্স সুইপ খেলতে যায়, আউট হয়ে গেছে। এখন মানুষজনের মাথায় এটা থেকে যায়, ঠিক আছে? মানুষজনের মাথায় ওইটা থাকে না। সো দেখা যায় যে বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু এইভাবে সিলি ভাবে আউট হয় না, বুঝতে পারছেন? মানে এইটাই কিন্তু সমস্যাটা মুশফিকুর রহিমের। আপনি যদি লাস্ট মানে বাংলাদেশকে যেভাবে সার্ভিস দিচ্ছে সেই জায়গায় আমাদের সবাই মুখে মুখে মুশফিকুর রহিমের নাম থাকার কথা, এরকম কোনো ধরনের ট্রলিং হওয়ারই কথা না। বাট প্রবাবলি মানুষের মাথায় এই ইনসিডেন্ট গুলি হয়তো একটু থেকে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই মানুষের ট্রল করার মানে ফালতু একটা টেন্ডেন্সি আছে। মানুষজন ভাবেই যে অন্য কাউকে নিয়ে ফাইজলামি করলেই আমি হয়তো তাকে ডিমিন করে নিজেকে ভ্যালিডেট করতেছে, রাইট? সো ওইটা তো হবেই, ওইটা তো করতে হবে, কিন্তু বাংলাদেশে অবশ্যই এটা কনসিডার করতে হবে যে মুশফিকুর রহিম সবচেয়ে ডিপেন্ডেবল ব্যাটসম্যান, সবচেয়ে হার্ড ওয়ার্কিং প্লেয়ার, যে আমার কাছে মনে হয় নিজের ফিটনেস সবচেয়ে ভালোভাবে আপনার ধরে রাখে, এবং এইটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। এবং এই ধরনের ট্রলিং আমি বিশ্বাস করি হওয়া উচিত না। হ্যাঁ, আমাদের এটা নিয়ে আরো কথাবার্তা বলা উচিত যে মুশফিকুর রহিম আর লিটন দাস দুইজনই টিমে থাকলে কার কিপিং করা উচিত, এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। এবং এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিমেরও রাগ করার কিছু নাই যে এটা নিয়ে আমরা কেন কথা বলতেছি, কিন্তু আমার কাছে মনে হয় অবশ্যই ওনার এটা নিয়ে রাগ করার জায়গা আছে যে উনি ফিটনেস ট্রেনিং করতেছে, এটা নিয়ে কেন মানুষ হাসাহাসি করবে। আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ ইনভ্যালিড। আরেকটা ওপেন কোয়েশ্চেন দুজনের কাছে, সেটা হচ্ছে যে
ওয়ার্ল্ড ওডিআই সুপার লিগে এখন যেহেতু আমরা একবার নাম্বার 1 পজিশনে আসলাম, তারপর হয়তো আমরা ওইটাকে ধরে রাখার জন্য লাস্ট ম্যাচে জিতলে একটু বেটার হতো, বাট ওয়ার্ল্ড ওডিআই সুপার লিগে গোয়িং আহেড, হাউ কমফোর্টেবল ডু ইউ বোথ থিঙ্ক যে বাংলাদেশ আর রাইট নাও, গিভেন যে আরো সামনে 5টা আই থিঙ্ক টোটাল সিরিজ হওয়ার কথা বাংলাদেশের জন্য সুপার লিগে, সো এই 5টা সিরিজ তার মধ্যে মেজরিটি হবে হচ্ছে অ্যাওয়ে, এটাতে হাউ কমফোর্টেবল ডু ইউ ফিল রাইট নাও? আচ্ছা, সামিন বলুন। আমি যদি হ্যাঁ ভাইয়া, আমি বলবো এখানে কমফোর্টেবল বাংলাদেশে ফিল করা উচিত না, বিকজ সামনে যে ম্যাচগুলো আসছে কিন্তু বড় বড় টিমের সাথে, নিউজিল্যান্ডের সাথে আই গেস খেলা, ইংল্যান্ডের সাথে আছে, সাউথ আফ্রিকার সাথে আছে, ইভেন আমার মনে হয় আফগানিস্তানের সাথে বাংলাদেশে আছে, আর ইভেন ওই আফগানিস্তান সিরিজটাও কিন্তু টাফ হবে, বিকজ বাংলাদেশে যদি এনিহাও কন্ডিশনটা একটু স্পিন ফ্রেন্ডলি হয় তখন কিন্তু আফগানিস্তানের স্পিনাররা মানে দে উইল গিভ দেয়ার বেস্ট, তো আফগানিস্তানকেও নিচু করে দেখার কিছু নেই। আর সাউথ আফ্রিকার সাথে সিরিজটা প্রবাবলি অ্যাওয়েতে হবে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আর অ্যাওয়েতে হলে তো ইটস প্রিটি ডিফিকাল্ট ফর বাংলাদেশ। তো 5টা সিরিজের মধ্যে ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, আর আফগানিস্তান তো বলেছি কেন। তো আমার মনে হয় ওভারঅল দেখলে ইট উইল বি প্রিটি চ্যালেঞ্জিং। এখন আমরা তো অবভিয়াসলি চাবো ফার্স্ট প্লেসটা ধরে রাখার জন্য, বাট এটা তো মানে লাইক চাইলে আর হবে না, আমাদের উই হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট। আর রিসেন্ট ফর্ম দেখে কারেন্ট কনটেক্সটে যদি আমি কথা বলি, তো আমার মনে হয় ইট উইল বি প্রিটি ডিফিকাল্ট, বিকজ আমাদের প্লেয়ার্সরা কিন্তু দে আর নট ইন দ্য বেস্ট অফ ফর্ম, বোলারসরা কিছু হলো কন্ট্রিবিউট করছে, ব্যাটসম্যানদের থেকে আমরা ওই এক্সপেক্টেড পারফরমেন্সটা পাচ্ছি না, তো আমার মনে হয় ইট উইল বি প্রিটি ডিফিকাল্ট। এখন এটার সাথে সাথে মোটামুটি আমি মনে করি যে এই সিরিজের সব অ্যাসপেক্ট আমরা কভার করে ফেললাম। সো সরি, নিয়ন ভাই কিছু বলতেন সুপার লিগ নিয়ে? হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা বলছি এগ্রি। এখন আমি জাস্ট দুইজনের থেকে একটা ফাইনাল থটস জানতে চাচ্ছি, এই সিরিজ হোক, সামনে জিম্বাবুয়ে ট্যুর হোক, ইংল্যান্ড সিরিজ হোক, সবকিছু নিয়ে। আচ্ছা, থটটা কি সামনের সিরিজগুলো? আমি বলবো যে আমি জাস্ট এইটা নিয়ে খুবই কনফিউজ যে 2019 ওয়ার্ল্ড কাপ যখন আমরা খেলতেছিলাম তখন আমাদের ইনিশিয়াল ম্যাচগুলি দেখে মনে হয়েছে যে আমরা যথেষ্ট স্টেবল একটা টিম, আমরা সাউথ আফ্রিকার সাথে কমফোর্টেবলি জিতে যাইতেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে যাইতেছি, যে ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক কিন্তু অন্যান্য টিমের এগেইনস্টে কিছু কিছু টিমের এগেইনস্টে খুব ভালো করছে, তাদেরকে আমরা কোনো ধরনের পাত্তাই দিই নেই। তো আমার কাছে মনে হয়েছে তখন মনে হয়েছে যে ও কি ঠিক আছে, ভালো হইতেছে, আমরা আমরা ভালো খেলতেছি অ্যান্ড হোয়াট নট। কিন্তু 2020 থেকে আবার কি শুরু হয়েছে এটা আমি জাস্ট বুঝতেছি না আর কি, স্পেশালি 2021-এ ইটস ভেরি অ্যালার্মিং যে কেন এটা হইতেছে। তো আমার কাছে মনে হয় যে আমি জাস্ট এইটা চাবো যে আমি জানি না কি ঠিক করলে কি হবে, এরা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা 20 বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমরা এমন এমন প্লেয়ারদের নিয়ে খেলতেছি যারা 14,000-এর বেশি রান করে ফেলছে, which is a big thing। আমরা মানে আপনার 10th ওপেনার যে হচ্ছে 14,000 রান কমপ্লিট করছে এবং যার অনেক ম্যাচ আছে এখনো সামনে, সে হচ্ছে ওই র্যাঙ্কিং এ আরো অনেক উপরে যাবে। আর সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডারকে নিয়ে আমরা খেলতেছি, বোলিং র্যাঙ্কিং এ নাম্বার 2 এন্ড নাম্বার 9 কে নিয়ে আমরা খেলতেছি, ব্যাটিং র্যাঙ্কিং এ নাম্বার 14 কে নিয়ে আমরা খেলতেছি, বাট আমাদের শ্রীলঙ্কার ইয়াং টিমের এগেইনস্টে জিততে অবস্থা খারাপ হয়ে যেতেছে। মানে আমরা হচ্ছে প্রথম ওডিআই থেকে দেখতেছি আমরা চামিরার এগেইনস্টে স্ট্রাগল করতেছি এবং করতেই আছে। তাহলে আমাদের প্ল্যানিং কি, আমাদের মানে আমাদের চিন্তাটা কি, আমরা প্রথম 2 ওডিআই থেকে কি শিখলাম? তাহলে আমরা কেন চামিরাকে কোনোভাবে ট্যাকেলই দিতে পারতেছি না? মানে আমার যে জিনিসটা হচ্ছে এইটাই যে মানে আপনি যখন একজন বলারের এগেইনস্টে খারাপ করেন, দেখেন মুস্তাফিজুর রহমান কিন্তু মাঝখান দিয়ে খারাপ করার একটা বড় কারণ ছিল যে সব দল অলরেডি ডিকোড করে ফেলছে যে মুস্তাফিজুর রহমান কি করতেছে, কিন্তু আমরা একই বলারের এগেইনস্টে কন্টিনিউয়াসলি আপনার স্ট্রাগল করতেছে। শ্রীলঙ্কাতে আপনি দেখেন লাস্ট টেস্টে ধনঞ্জয়ের আপনার যে জয়া বিক্রমা এগেইনস্টেই আমরা স্ট্রাগল করতেই আসি, করতেছি। প্ল্যানিংটা কি, আমরা কি চিন্তা করতেছি, আমরা প্লেয়াররা কি ডিসকাস করতেছি একজন আরেকজনের সাথে যে বস এই প্লেয়ারকে প্রবাবলি এইভাবে খেললে বেটার হয়? তো আমার কাছে মনে হয় যে অল দ্য এক্সপিরিয়েন্সেস আর দেয়ার, প্লেয়ারদের পোটেনশিয়াল নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন নাই। আমাদের ক্রিকেটের পিছনে প্রচুর ইনভেস্টমেন্টও আছে। আমার কাছে মনে হয় যে অবশ্যই ডেডিকেশনও আছে সবাই। আমার কাছে মনে হয় যে দ্য মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সিরিজ জিতে গেছি এই জন্য লাস্ট ম্যাচ ঠিক আছে খেলি, এই মেন্টালিটি নিলে হবে না আর কি। মানে মুশকিলটা হয়েছে যে একদম সব ম্যাচে আপনার এভাবে খেলতে হবে যে দিস ইজ ইউর লাস্ট ম্যাচ, এইভাবে না খেলে মুশকিল আর কি। হয়তো এখানে প্লেয়ারদের সাথে সাথে কোচের মেন্টালিটিটাও আরেকটু বেশি কোয়েশ্চেন করা যায় যে এরকম সিচুয়েশনে কোচ বা অ্যানালিস্ট তাদের দায়িত্ব তো হয়তো এখানে সবারই মানে প্লেয়াররা তো সবকিছু করবে না, প্লেয়াররা খেলতেছে মাঠে, বাট আপনার মানে হোমওয়ার্কে তো অনেকজনের এই জায়গায় অবশ্যই কাজ আছে। সামিন, তোমার ফাইনাল থটসটা যদি একটু বলতেন। ভাই কোশ্চেনটা একটু আবার যদি রিপিট করতে।
এই সিরিজ নিয়ে তারপর ফিউচার জিম্বাবুয়ে ট্যুর, অস্ট্রেলিয়া সিরিজ, ইংল্যান্ড সিরিজ সবকিছু নিয়ে যদি একটা ওভারঅল ফাইনাল থটস বলতে তোমার। আমার থটস হচ্ছে এই সিরিজ নিয়ে আই এম নট মানে কোয়াইট হ্যাপি, বিকজ ফার্স্ট দুইটা ম্যাচও আমরা কিন্তু আমাদের ব্যাটিংটা ওয়াজ নট আউটস্ট্যান্ডিং। আমরা ওই চারজন সিনিয়র প্লেয়ারের উপরই ডিপেন্ড করেছি। আর লাস্ট ম্যাচে তো লাইক উই হ্যাভ টকড অ্যাবাউট ইট, প্রিটি ডিজাস্ট্রাস ছিল। তো সিরিজ নিয়ে মানে আমার মনে হয় এই সিরিজ নিয়ে আমরা লাইক there are more negatives than positives. আমাদের মেন্টালিটিটা যেটা নিয়ন ভাই বললো এটা আরো মানে চেঞ্জ করতে হবে। আমাদের প্লেয়ার্সদের পোটেনশিয়াল আছে, বাট ওই পোটেনশিয়াল অনুযায়ী তাদের খেলাও লাগবে, ওই কনসিস্টেন্সিটা শো করা লাগবে। এটার একটাই মানে দে ক্যান ডু দিস বিকজ আমরা খালেদ মাহমুদ সুজনকে কথা বলতে দেখেছি যে ইয়াং প্লেয়ার্সরা দে আর নট প্র্যাকটিসিং এনাফ, বাট ওই হার্ডওয়ার্কটা করছে না যেটা আমাদের সিনিয়র প্লেয়ার্সরা করছে। সো আই ফিল আমাদের ইয়াং প্লেয়ার্সদেরকে দে নিড টু স্টেপ আউট, মানে সিনিয়র প্লেয়ার্সদেরকে কি বলবো কমপ্লিমেন্ট করা লাগবে মানে থ্রু আউট দ্য প্রসেস, যে সামনে যে সিরিজ গুলো আসছে ওখানে সিনিয়র প্লেয়ার্সদেরকে হেল্প করা লাগবে যাতে একটা ওভারঅল টিম হিসেবে তারা ভালো করতে পারে। এন্ড এটাই আর কি। আর কোচ ওয়াইজ আমি বলবো ডমিঙ্গোকে আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ হিম, এন্ড ওর সিলেকশনেও আমার লাইক কি বলবো আই ফিল যে ইয়াসির আলী রাব্বি এরকম কয়েকটা প্লেয়ারকে আরো একটু চান্স দিতে পারে, বা লিটন, সৌম্য, মিথুন এরা তো কনসিস্টেন্টলি বাজে করে যাচ্ছে। সো আই ফিল ওদেরকে কয়েকটা ম্যাচ রেস্ট দিক বা কয়েকটা সিরিজ রেস্ট দিক, ট্রাই আউট ডিফারেন্ট প্লেয়ার্স, বা ধরেন আফিফকে একটু টপ মানে মানে ব্যাটিং আর একটু প্রমোট করেন, বা ইয়াসির আলী রাব্বিকে একটু কি বলবো মানে খেলান বা এসব করেন। বা সৌম্য আমি what I want to say is লিটন, সৌম্য এদের থেকে মানে লাইক give them some rest and try out different players. এটাই আমার মনে হয় বাংলাদেশকে কি মানে এই যে এখন যে প্রবলেমস গুলো ফেস করছে বাংলাদেশ, ওইটা বাংলাদেশ মানে এটা যদি করে তাহলে লাইক দে ক্যান কি বলবো প্রবলেমস গুলোকে রিমুভ করতে পারবে। টোটালি এগ্রি আপনাদের দুইজনের সাথেই। এবং এর সাথে মোটামুটি আমাদের এই ডিসকাশন শেষ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা পোস্ট সিরিজ রিভিউ। তো ওয়ান্স অ্যাগেন কনগ্রাচুলেশনস বাংলাদেশ, এই সিরিজ উইনটা অনেক বড় মাইলস্টোন ছিল। ছোটবেলা থেকে আমরা সবাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দেখে আসছি, ইনফ্যাক্ট রিসেন্ট গুলো বেশ কম্পিটিটিভ হলো, আমরা জাস্ট সিরিজটা জিততে পারছিলাম না। সো খুবই ভালো লাগলো ওইভাবে দেখে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নিয়ন ভাই আমাদের এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য। তার সাথে সাথে দর্শকদেরকে বলতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, এবং বাগহেডের সাথেই থাকুন। আমরা ফেরত আসছি শীঘ্রই জিম্বাবুয়ে ট্যুর এবং ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স নিয়ে। ততদিন পর্যন্ত অফকোর্স ভালো থাকবেন, বাগহেডের সাথেই থাকবেন, এই সময় নিরাপদ থাকবেন এবং খেলার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।